যুক্তরাষ্ট্র কেন এভাবে আফগানিস্তান ছাড়লো তা নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা চলছে। কোন সমালোচক যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারকে পরাজয়, আবার কেউ কেউ লজ্জাজনক পশ্চাদপসরণ হিসেবে অভিহিত করছেন। তারা বলছেন যুক্তরাজ্যের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বিষয়টি। অনেক বিশ্লেষক বলছেন তালেবানকে নির্মূল করা এবং স্থিতিশীলতা ও উদার গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেই দেশটিতে আগ্রাসন চালিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু গত ২০ বছর আফগানিস্তানে অবস্থান করেও তালেবানের কিছুই করতে পারেনি মার্কিন ও ন্যাটো বাহিনী। বরং সেনা প্রত্যাহারের বিষয়ে যুক্তরাষ্ট্রকেই তালেবানের সঙ্গে চুক্তি করতে হয়েছিল। এটি ছিল গত কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও সামরিক নীতির ক্ষেত্রে একটি বড় ব্যর্থতা। এই ব্যর্থতা একদিকে যুক্তরাষ্ট্রের দুই প্রবল প্রতিদ্বন্দ্বী চীন ও রাশিয়ার অবস্থানকে শক্তিশালী করবে, অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতেও এটা বিরূপ প্রভাব ফেলতে পারে। এসব দেশের মধ্যে এই আশঙ্কা তৈরি হতে পারে যে চীনের হুমকির মুখে ফেলে দিয়ে যুক্তরাষ্ট্র যে কোনো সময় তাদেরকেও ত্যাগ করতে পারে। বিশেষ করে তাইওয়ান ও ফিলিপাইনের মতো দেশগুলোর মধ্যে এই আশঙ্কা প্রবল হয়ে উঠতে পারে। ইতিহাস সাক্ষ্য দেয় যে বিশ্বের কোনো অংশ থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের অর্থ হচ্ছে তারা পৃথিবীর অন্য কোনো অংশে নিজেদের জড়িত করবে, নতুন কোনো পরিকল্পনা নিয়ে তারা অগ্রসর হবে। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনারই অংশ। চীনকে মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবেই যুক্তরাষ্ট্র দক্ষিণ পূর্ব এশিয়ায় তার সামরিক অবস্থান সংহত করার উদ্যোগ নিয়েছে। মার্কিন কর্মকর্তারাও বলেছেন যে এশিয়া প্যাসিফিক ও দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের আফগানিস্তান ত্যাগ করা অনিবার্য হয়ে উঠেছিল। যুক্তরাষ্ট্রকে একসময় আফগানিস্তান ছাড়তেই হতো, সেই কাজটি তারা আগেই করে ফেলেছেন। ছোটবেলায় সাধারণ জ্ঞান বইয়ে হয়তো অনেকেই পড়েছেন যে বাণিজ্যের সুবর্ণভূমি দক্ষিণ পূর্ব এশিয়া। এশিয়া মহাদেশের একটি উপ অঞ্চল হলো দক্ষিণ পূর্ব এশিয়া, যাকে পূর্বে ইন্দোচীনও বলা হতো। অবস্থানগত দিক থেকে দক্ষিণে রয়েছে চীন ও জাপান, পূর্বে ভারত, পশ্চিমে পাপুয়া নিউগিনি এবং উত্তরে অস্ট্রেলিয়া। এই সীমানার মধ্যবর্তী অঞ্চলগুলোই হলো দক্ষিণ পূর্ব এশিয়া। 1839 সালে আমেরিকান লজিক হাওয়ার্ড ম্যাককলামের বই ট্রাভেলস ইন সাউথ ইস্টার্ন এশিয়াতে এসব অঞ্চলকে প্রথমবারের মতো দক্ষিণ পূর্ব এশিয়া হিসেবে আখ্যায়িত করেছিলেন। তখন থেকেই মূলত এসব অঞ্চল দক্ষিণ পূর্ব এশিয়া হিসেবে পরিচিতি লাভ করেছে বিশ্ব ভূগোলে। দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলগুলো আবার মেইনল্যান্ড এবং ম্যারিটাইম দুটি অঞ্চলে বিভক্ত। এই অঞ্চলের মোট স্বাধীন রাষ্ট্র সংখ্যা 11টি। সেগুলো হলো ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, ব্রুনাই ও পূর্ব তিমুর। রাষ্ট্রগুলোর মোট জনসংখ্যা 642 মিলিয়নেরও বেশি। বিশ্ব রাজনীতিবিদদের মতে মূলত তালেবানকে নির্মূল করা এবং স্থিতিশীলতা ও মহান গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেই দেশটিতে আগ্রাসন চালিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু গত 20 বছর আফগানিস্তানে অবস্থান করেও তালেবানের কিছুই করতে পারেনি মার্কিন ও ন্যাটো বাহিনী। গবেষণাধর্মী প্রতিষ্ঠান ইউসুফ ইসাক ইনস্টিটিউট রিসার্চ সেন্টার ইন সিঙ্গাপুর এর গবেষক লি হং হিয়েপ মনে করেন আফগানিস্তান থেকে তড়িঘড়ি সেনা প্রত্যাহার দক্ষিণ পূর্ব এশিয়ায় এই অঞ্চলের দিকে যুক্তরাষ্ট্র আরও ভালোভাবে নজর দিতে পারবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ইতোমধ্যে সিঙ্গাপুর ও ভিয়েতনাম সফর করেছেন। তার এসব সফর এসব দেশকে এই বার্তাই দেবে যে যুক্তরাষ্ট্র তাদের পাশে আছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে নজর দেওয়ার নীতি 2011 সালেই গ্রহণ করেছিলেন, কিন্তু এতদিন তা কার্যকর করা সম্ভব হয়নি। প্রেসিডেন্ট বাইডেন গত ফেব্রুয়ারি মাসে সারা বিশ্বে মার্কিন সামরিক উপস্থিতি কমিয়ে দক্ষিণ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাড়ানোর জন্য পেন্টাগনকে নির্দেশ দিয়েছিলেন। সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ঘোষণা দেন চীনই হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যার অর্থ হচ্ছে আগামীতে চীনের সাথে যুক্তরাষ্ট্রের বৈরিতা চরম আকার ধারণ করবে। চীনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্যই প্রেসিডেন্ট বাইডেন তার প্রতিরক্ষা পরিকল্পনা ইতোমধ্যে চূড়ান্ত করেছেন। বর্তমানে সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের 800টি সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটিতে রয়েছে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম।
পাশাপাশি 150টি দেশে 1,65,000 মার্কিন সেনা অবস্থান করছেন। তাছাড়া নতুন পরিকল্পনার অংশ হিসেবেই বাইডেন বিশ্বব্যাপী মার্কিন সামরিক ঘাঁটিগুলো ধীরে ধীরে কমিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছেন। আফগানিস্তান থেকে তড়িঘড়ি মার্কিন সেনা প্রত্যাহার সেই পরিকল্পনারই একটি অংশ। একই সঙ্গে তারা যুদ্ধ প্রস্তুতির যাবতীয় সরঞ্জাম দক্ষিণ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কেন্দ্রীভূত করছে। আবার কিছুদিন আগে নিজেদের সংরক্ষণে থাকা সর্বমোট পারমাণবিক বোমার প্রকৃত সংখ্যা সম্পর্কেও জানান দিয়েছে। জো বাইডেনের প্রশাসন চীনকে শক্ত হাতে মোকাবিলা করার জন্য ওবামার সময় দক্ষিণ পূর্ব এশিয়া শাসনে পূর্বে গৃহীত নীতিকে গুরুত্বের সাথে নিয়েছেন। তবে আফগানিস্তান ত্যাগ করে এবার কেনই বা যুক্তরাষ্ট্রের নজর দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে? দর্শক, চলুন দেখে নেই যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার শিকারীর পরবর্তী টার্গেট দক্ষিণ পূর্ব এশিয়া হওয়ার কারণসমূহ। প্রথমত, বৈশ্বিক বাণিজ্যের প্রধান জলপ্রপাত চীন সাগর। দ্বিতীয়ত, চীন বান্ধব শক্তিশালী অর্থনীতির রাষ্ট্রগুলোকে আয়ত্তে আনা। তৃতীয়ত, বারাক ওবামার দক্ষিণ পূর্ব এশিয়া শাসননীতি বাস্তবায়ন করা। চতুর্থ কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রধান জলপ্রপাত হচ্ছে দক্ষিণ চীন সাগর। দক্ষিণ পূর্ব এশিয়ার মোট জিডিপি হল 7.6 ট্রিলিয়ন আমেরিকান ডলার। ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকায় পণ্য রপ্তানির পাওয়ার হাউস খ্যাত এশিয়ার চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান, এই তিন দেশ তার ভোক্তা বাজারে পণ্য রপ্তানির জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার জলপ্রবাহের গুরুত্বপূর্ণ ও সচল শিপিং লাইন্স ব্যবহার করা ব্যতীত বিকল্প কোনো নৌপথ নেই। সেই সঙ্গে এই তিন দেশে কাঁচামাল, তেল, গ্যাস ইত্যাদি সরবরাহকারী মধ্যপ্রাচ্যের দেশগুলোকেও ওপরে বর্ণিত শিপিং লাইন্স ব্যবহার করতে হয়। এই শিপিং লাইন দিয়ে প্রতি বছর ট্রিলিয়ন ট্রিলিয়ন আমেরিকান ডলার সমপরিমাণের পণ্যদ্রব্যাদি এবং তৈল গ্যাস বাণিজ্য সম্পূর্ণ হয়ে থাকে। মার্কিন সেনারা জার্মানি, জাপান, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ভারতের মতো দেশগুলোর সাথে সম্প্রতি জোট গড়ে দক্ষিণ চীন সাগরে ফ্রিডম অফ ন্যাভিগেশন নামে নৌমহড়া দিয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনকে মোকাবেলার টার্গেট সুদূরপ্রসারী লক্ষ্য নিয়েই যুক্তরাষ্ট্র যেমন তড়িঘড়ি আফগানিস্তান ছাড়ল, তেমনি মধ্যপ্রাচ্যও ছাড়ছে। আপাতত যুক্তরাষ্ট্রের নজর এই প্রধান বাণিজ্যিক জলপ্রপাতকে ঘিরেই। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনীতি বিশ্বের অন্যান্য অঞ্চলের চেয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ফলে এসব দেশে যুক্তরাষ্ট্রকে তেমন কোনো আর্থিক সহায়তা দিতে হবে না। এই অঞ্চলের নিরাপত্তার দিকটি ছাড়াও যুক্তরাষ্ট্রের আরেকটি লক্ষ্য হচ্ছে চীন যাতে এসব দেশের বাজার দখল করতে না পারে তা নিশ্চিত করা। চীনের আচরণকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কতটুকু শক্তিশালীভাবে নিয়ন্ত্রণ করতে পারে সেদিকেই এখন সমগ্র বিশ্বের নজর থাকবে। বারাক ওবামার ক্ষমতায় থাকাকালীন পরিকল্পিত সাউথ ইস্টার্ন ডোমিনেশন প্ল্যান বাস্তবায়ন করবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিগত বছর জাতিসংঘ ঘোষিত এক গবেষণা প্রতিবেদনে দক্ষিণ পূর্ব এশিয়ার জলবায়ুগত আশঙ্কার আগাম বার্তা প্রকাশ করা হয়েছিল, যাতে বলা হয়েছিল জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট একের পর এক প্রাকৃতিক দুর্যোগের ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার অধিকাংশ দেশেই লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত হতে হচ্ছে, কিংবা দুর্যোগের হাত থেকে বাঁচতে বসত বাড়ি ছেড়ে অন্যত্র অভিবাসনে বাধ্য হতে হচ্ছে। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছিল যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সৃষ্ট লাগাতার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো অনতিবিলম্বে শক্তিশালী ও কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আগামী 30 বছরের মধ্যে এখানে জলবায়ু শরণার্থীর সংখ্যা বর্তমান সময়ের চেয়ে 3 গুণ বৃদ্ধি পেতে পারে। সেখানে আরও বলা হয় যে 2015 সালের প্যারিস জলবায়ু চুক্তি অনুসারে বৈশ্বিক উষ্ণায়নকে 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত বাস্তবায়নে অক্ষম হওয়ায় কেবল 2020 সালেই দক্ষিণ এশিয়ার প্রায় 18 মিলিয়ন মানুষ নানা প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে নিজ বসত ছাড়তে বাধ্য হয় এবং যারা পরবর্তীকালে পরিণত হয় জলবায়ু উদ্বাস্তুতে। সেখানে আরও বলা হয় যে 2015 সালের প্যারিস জলবায়ু চুক্তি অনুসারে বৈশ্বিক উষ্ণায়নকে 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত বাস্তবায়নে অক্ষম হওয়ায় কেবল 2020 সালেই দক্ষিণ এশিয়ার প্রায় 18 মিলিয়ন মানুষ নানা প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে নিজ বসত ছাড়তে বাধ্য হয় এবং যারা পরবর্তীকালে পরিণত হয় জলবায়ু উদ্বাস্তুতে।
এই অঞ্চলে দুর্যোগের হুমকির মধ্যে থাকা অনিশ্চিত জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ অংশই বাস্তুচ্যুত হয়ে অভিবাসনে বাধ্য হওয়ার প্রবণতা বাড়তেই থাকবে। প্রতিবেদনটিতে একটি রক্ষণশীল বিশ্লেষণও করা হয়, যাতে বলা হয়েছিল জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা অচিরেই বর্তমান সময়ের চেয়ে 3 গুণ বৃদ্ধি পাবে, যে পরিস্থিতির পেছনে মৌলিকভাবে দায়ী করা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগ, যেমন প্রবল বন্যা, খরা ও ঘূর্ণিঝড়গুলোকে। বেসরকারি অলাভজনক সংস্থা অ্যাকশন এইড ইন্টারন্যাশনাল এবং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া কর্তৃক পরিচালিত এক প্রতিবেদনে বিশ্বব্যাংক কর্তৃক পরিচালিত অন্য আরেকটি প্রতিবেদনের তথ্য উপাত্ত সংগ্রহপূর্বক নতুন করে বিশ্লেষণ করা হয়। 2018 সালে প্রকাশিত প্রিপেয়ারিং ফর ইন্টারন্যাশনাল ক্লাইমেট মাইগ্রেশন শীর্ষক বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছিল 2050 সালের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় 40 মিলিয়ন মানুষ জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হবে, আর তাই অদূর ভবিষ্যতে আগত অনিয়ন্ত্রিত এসব প্রাকৃতিক দুর্যোগগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেই বাস্তুচ্যুত অভিবাসীদের নিয়ে খেলবে যুক্তরাষ্ট্র। এ মাসের শেষের দিকে প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ঘোষণা দেন, চীনই হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর অর্থ হচ্ছে আগামীতে চীনের সাথে যুক্তরাষ্ট্রের বৈরিতা চরম আকার ধারণ করবে। চীনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্যই প্রেসিডেন্ট বাইডেন তার প্রতিরক্ষা পরিকল্পনা ইতিমধ্যে চূড়ান্ত করেছেন। গত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের গুরুত্ব বেশি ছিল, কিন্তু এখন আর তা থাকছে না। প্রেসিডেন্ট জো বাইডেন চীনকেই যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করছেন। চীনকে মোকাবেলায় যে সামরিক প্রস্তুতি নেওয়া দরকার তা নিচ্ছেন। সেই প্রস্তুতির অংশ হিসেবেই তিনি বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে মার্কিন সামরিক উপস্থিতি কমাচ্ছেন। এ কাজটি শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের নজর চীন কেন্দ্রিক অঞ্চলের দিকে নিবদ্ধ হবে। এ কারণেই বিশ্বব্যাপী মার্কিন সামরিক ঘাঁটি কমানো ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার শুরু করা হয়েছে। কাজটি শুরু হয়েছে মধ্যপ্রাচ্য থেকে। মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল রাখার চেষ্টা করতে গিয়ে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করেছে। অনেক সেনা মোতায়েন ও বোমা বর্ষণের কাজটিও করতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুই কাজে আসেনি। এই অঞ্চল থেকে সামরিক উপস্থিতি কমানোর এটি একটি মূল কারণ। এরই মধ্যে জর্ডান, কুয়েত, ইরাক ও সৌদি আরব থেকে 8টি প্যাট্রিয়ট অ্যান্টি মিসাইল সিস্টেম সরিয়ে আনা হয়েছে। সৌদি আরব থেকে টার্মিনাল হাই আলটিজিড এরিয়া ডিফেন্স সিস্টেম নামের অ্যান্টি রকেট সিস্টেম ও কয়েক স্কোয়াড্রন যুদ্ধ বিমান সরানো হয়েছে। প্রত্যাহার করা হয়েছে সৌদি আরবে অবস্থান করা হাজারখানেক মার্কিন সেনাও। তবে সেনা ও সামরিক সরঞ্জাম প্রত্যাহারে বেশ কিছু জটিলতাও আছে। উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশ, বিশেষ করে তেল ও গ্যাস সমৃদ্ধ উপকূলীয় ছোট দেশগুলো তাদের নিরাপত্তার জন্য অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত সহ এই অঞ্চলের দেশগুলো প্রথমে সোভিয়েত ইউনিয়ন নিয়ে শঙ্কিত ছিল। এরপর ইরাক ও বর্তমানে ইরান নিয়ে নিরাপত্তার শঙ্কা রয়েছে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সৌদি আরবের আশঙ্কা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিতে ইরান আরও বেশি আগ্রাসী হয়ে উঠবে। তবে প্রেসিডেন্ট বাইডেন ও তার কূটনীতিক টিম মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করার চেষ্টা করছেন। তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে তাদের দেশ থেকে সামরিক উপস্থিতি কমানো হলেও যুক্তরাষ্ট্র এসব দেশকে একেবারে পরিত্যাগ করবে না। তাদের নিরাপত্তার দিকে যুক্তরাষ্ট্র সবসময়ই নজর রাখবে। বাইডেন এসব দেশকে সামরিকভাবে শক্তিশালী করতে তাদের কাছে যুদ্ধাস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। গত এপ্রিলে তিনি সংযুক্ত আরব আমিরাতের কাছে স্টেলথ জঙ্গি বিমান সহ $23 বিলিয়ন যুদ্ধাস্ত্র বিক্রির অনুমোদন দেন। এর ফলে একদিকে সেনা প্রত্যাহার ও অন্যদিকে সামরিক সরঞ্জাম সরিয়ে আনা সম্ভব হচ্ছে। তাছাড়া যুক্তরাষ্ট্রের অস্ত্রও বিক্রি হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ও অবস্থান করা নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইতে নানা বিতর্ক রয়েছে। এসব দেশ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এ ধরনের অবস্থানকে ভালো চোখে দেখছে না। এমনকি 2001 সালে আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের পর এসব দেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কেও টানাপোড়েনের সৃষ্টি হয়েছিল। কিন্তু এখন যুক্তরাষ্ট্র এসব দেশের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছে।
যুক্তরাষ্ট্র এখন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে কাউকে ক্ষমতা থেকে নামানো বা কাউকে ক্ষমতায় বসানোর চিন্তাভাবনা থেকে সরে এসেছে। মিয়ানমারে গত ফেব্রুয়ারি মাসে সামরিক অভ্যুত্থানের পর দেশটির ব্যাপারে ওয়াশিংটন খুব একটা মাথা ঘামায়নি। এমনকি ভিয়েতনাম ও লাওসে কমিউনিস্ট সরকার পরিবর্তনের কথাও কখনো ভাবেনি ওয়াশিংটন। বরং ভিয়েতনাম এখন এশিয়ার যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র দেশ। ফিলিপাইনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কেও কিছুটা টানাপোড়েনের সৃষ্টি হলেও এখন তা আবার আগের পর্যায়ে চলে গেছে। ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী থিওডোরো লকসিন জুনিয়র টুইটারে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের প্রশংসা করেছেন। তিনি যুক্তরাষ্ট্র ফিলিপাইন দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার উপর গুরুত্ব দিয়ে বলেন, ওয়াশিংটনের সাথে ভিজিটিং ফোর্সেস এগ্রিমেন্ট আমরা পুনর্বহাল করছি। এর ফলে ফিলিপাইনের মাটিতে যুক্তরাষ্ট্রের সেনা ও সামরিক সরঞ্জামের আসা যাওয়া অব্যাহতভাবে চলবে। অন্যদিকে থাইল্যান্ড ও কম্বোডিয়ায় স্বৈরশাসন চললেও এ বিষয়ে কোনো উচ্চবাচ্য করছে না যুক্তরাষ্ট্র, বরং এসব দেশের জাতীয় সার্বভৌমত্ব কিভাবে টিকে থাকবে সেদিকেই গুরুত্ব দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মিত্র দেশগুলোর সাথে সম্পর্ক আরও বাড়ানোর চেষ্টা করছে। এই অঞ্চলে চীনের সম্প্রসারণবাদ কিভাবে ঠেকানো যায় সেই কৌশল নিয়ে কাজ করছে ওয়াশিংটন। দক্ষিণ চীন সাগরে নৌসীমা নিয়ে এই অঞ্চলের দেশগুলোর সাথে চীনের বিরোধ ক্রমেই বাড়ছে। বেইজিং তাইওয়ান দখল করে নেওয়ার হুমকিও দিয়েছে। এ কারণেই যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে তার সামরিক শক্তি বৃদ্ধি করেছে। তারা জার্মানি, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ভারতের মতো কিছু দেশকে সাথে নিয়ে সম্প্রতি দক্ষিণ চীন সাগরে ফ্রিডম অফ নেভিগেশন নামে নৌ মহড়া দিয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনকে মোকাবেলার টার্গেটে নিয়ে যুক্তরাষ্ট্র যেমন তড়িঘড়ি আফগানিস্তান ছাড়ল, তেমনি মধ্যপ্রাচ্যও ছাড়ছে। চীনের আচরণকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কতটুকু শক্তিশালীভাবে নিয়ন্ত্রণ করতে পারে সেদিকেই এখন সবার নজর থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কি ধারণা? দক্ষিণ পূর্ব এশিয়ায় কি তাহলে পরবর্তীতে সুপার পাওয়ার মার্কিনদের নিপীড়নে নিপীড়িত অঞ্চল? কমেন্ট করে জানান আপনাদের মহামূল্যবান মতামত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।